শিরদাঁড়ার জটিল রোগ নিরাময় করেন তারা, মানুষকে সুস্থ পথে দিশা দেখান। সেই লক্ষ্যেই গত কয়েক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে কলকাতার স্পাইন রিসার্চ ফাউন্ডেশন। এবছর তাদের 18ই পা। সেই উপলক্ষে রোটারি সদনে আয়োজন করা হয়েছিল আপরাইট 2026। 2008 সালে স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের পথ চলা শুরু। বিগত কয়েক বছরে নিখরচায় 400রও বেশি মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার করেছে তারা। মেরুদণ্ডের জটিল অসুখে ভোগা প্রায় 4000 রোগী পেয়েছেন চিকিৎসা। তার জন্য প্রতি বছর ব্যয় করা হয় গড়ে 75 লক্ষ টাকা। প্রাথমিকভাবে এই স্কুল স্ক্রিনিং প্রোগ্রামটা চালু করা উচিত এবং ডিআই মানে স্কুলেদের যারা ইন্সপেক্টরস তাদের মাধ্যমে যদি ডিরেক্টিভ আসে বিভিন্ন গভর্নমেন্ট স্কুল এবং গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলসে, তাহলে এই স্ক্রিনিং প্রোগ্রামটা আরও ভালো এবং আরও ব্যাপক অর্থে করা যায়। সেইটা যখন সফল হবে, ওয়েস্ট বেঙ্গলের এই মডেলটা যদি বিভিন্ন রাজ্যকে দেখানো যায়, তাহলে এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম হিসেবে ভবিষ্যতে নেওয়া সম্ভব। স্পাইন সার্জিক্যাল ফেলোশিপও চালু করেছে এই সংস্থা, যেখানে আগামী প্রজন্মের চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, নিউরো মনিটরিং বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে স্কোলিওসিস নামে মেরুদণ্ডের একটি জটিল রোগের সচেতনতায় বিশেষ জোর দিচ্ছে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন। এই রোগে মূলত মেরুদণ্ড বেঁকে যায়। সঠিক সময় চিহ্নিত করা না গেলে এই অসুখে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই স্কুলে স্কুলে যেমন দাঁত কিংবা চোখের পরীক্ষা হয়, তেমনি স্পাইন স্ক্রিনিংয়ে জোর দেওয়ার কথা বলছে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন। স্কোলিওসিস জিনিসটা কি, কেন স্ক্রিনিং দরকার, সঠিক সময়ে অসুখ ধরা পড়লে কিভাবে অপারেশন ছাড়াই রোগ নিরাময় সম্ভব। সরকারি বেসরকারি বিভিন্ন স্কুলের পাশাপাশি এ ব্যাপারে বার্তা দেওয়া হচ্ছে অভিভাবকদেরও। এই স্কোলিওসিসটা কি স্পাইনেরই অসুখ? স্কোলিওসিসটা স্পাইনেরই অসুখ এবং স্কোলিওসিসের মানে হচ্ছে শিরদাঁড়াটা বিকৃত হওয়া। বিকৃত শিরদাঁড়া এই যে অসুখটা, এটা বাচ্চাদেরও হতে পারে, যেটা আমরা পিডিয়াট্রিক স্কোলিওসিস বলি, বা বয়সও হতে পারে, যেটা আমরা অ্যাডাল্ট স্কোলিওসিস বলি। বাচ্চাদের স্কোলিওসিস ভীষণ রকম ধরা পড়ে স্কুল স্ক্রিনিং প্রোগ্রামে। তার কারণ এই স্কোলিওসিসতে না হয় ব্যথা, না হয় যন্ত্রণা, না হয় কোনো ডিসেবিলিটি। একেবারে সাধারণ নর্মাল খেলাধুলো করা বাচ্চা, তার দেখা যায় 12-13 বছর বয়স থেকে পিঠের শিরদাঁড়াটা উঁচু হয়ে যায়, একটা দিকের কাঁধ উঁচু হয়ে যায়, কোমরটা একটু অন্যরকম দেখতে লাগে এবং তাদের যদি সামনে ঝুঁকিয়ে দেখা যায় যে ডান দিকটা বেশি উঁচু, বাঁ দিকটা কম উঁচু। এটাকে আমরা অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস বলি। বাচ্চাদের ইডিওপ্যাথিক স্কোলিওসিস মানে তার এক্স্যাক্ট কারণ জানা যায় না, এটাই হচ্ছে সবচেয়ে কমন। এবং এই অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিসটা বাচ্চাদের ভীষণ রকম হয় এবং এটা যদি তাড়াতাড়ি ধরা পড়ে তাহলে এর চিকিৎসা সুন্দরভাবে করা যায়। এটা যদি খুব দেরি করে ধরা পড়ে তাহলে খুব বীভৎস রকমের শিরদাঁড়া বিকৃত হয় এবং তখন এটা কিন্তু অপারেশন ছাড়া কোনো অন্য পথ থাকে না। মানে এই শিরদাঁড়া বেঁকে যায়, তার কারণ জানা না গেলেও ধরা পড়ার পরে চিকিৎসা কি আছে? ধরা পড়ার পরে অবশ্যই চিকিৎসা আছে। প্রথমত বলি যে এই শিরদাঁড়া বেঁকার প্রবণতাটা আরও বাড়তে থাকা বা আরও অবনতি হওয়ার সম্ভাবনা হচ্ছে যাদের গ্রোথ বেশি আছে। ধরুন 18 বছর বয়সে একটি মহিলার গ্রোথ বন্ধ হয়ে যায়, তারপরে তার আর গ্রোথ হয় না, মানে স্কেলিটাল ম্যাচুরিটি বলি আমরা, হাড়গোড়ের গ্রোথ আর হয় না। তো 12 বছরের মেয়ের আরও 6 বছর বাকি আছে, 16 বছরের মেয়ের 2 বছর গ্রোথ বাকি আছে। 12 বছরের মেয়ের যদি স্কোলিওসিস হয় তাহলে তার বেড়ে যাওয়ার সম্ভাবনা, অবনতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর 16 বছরের মেয়ের অনেক কম। তো সেই জন্য তাড়াতাড়ি ধরা পড়লে তাড়াতাড়ি চিকিৎসা করা যায়। এটা কি প্রাণঘাতী? এটা প্রাণঘাতী কিন্তু নয়, কিন্তু যদি এটা কোনো চিকিৎসা না হয় এবং যখন এই মেয়েটি 40, 50, 60 বছর বয়সে চলে যায়, তখন এই শিরদাঁড়া বিকৃত থেকে আস্তে আস্তে বুকের খাঁচা বিকৃত হয়, কি কোমরের শিরদাঁড়াগুলো মেরুদণ্ডের হাড় এমন বিকৃত হয়, তাহলে কিন্তু ভীষণ সমস্যা হতে পারে। যদি পিঠের দিকটা বেঁকে যায়, বুকের ছাতি যে খাঁচাটা সেটা যদি বিকৃত হয়ে যায়, তাহলে ভেতরে ফুসফুসের কাজ কমে যায়, তাদের অক্সিজেন পরিবহন করার ক্ষমতা কমে যায়, তাদের প্রায়ই শ্বাসকষ্টে ভোগে এবং এদের কিন্তু জীবনের আয়ু কিন্তু কমে যায়, এটা প্রমাণিত তথ্য। আর যদি বেঁকে যায় তলার দিকে মানে কোমরের দিকে, তাহলে কিন্তু সেই মেরুদণ্ড বাঁকার জন্য তার স্নায়ুগুলো আক্রান্ত হওয়া, হাঁটতে গেলে
পা ঝিনঝিন করে বসে পড়া, কোমরে ব্যথা হওয়া, এগুলোও কিন্তু সিগনিফিক্যান্ট ডিসেবিলিটি হয়ে দাঁড়ায় লাইফে। আপনারা বলছিলেন অপারেশনের কথা, অপারেশন ছাড়া আর কোনো বিকল্প কি খোলা থাকে এই ধরনের আক্রান্ত মানুষজনের জন্য? ওই যে বললাম যে তাড়াতাড়ি যদি ধরা পড়ে, ধরুন 12 বছরের মেয়ের খুব অল্প স্কোলিওসিস আছে, তাকে কিন্তু ব্রেসিং করে ঠিক করা যায়। ড্রেসিংটা কি? বলছি, আমরা এই কব অ্যাঙ্গেল বলে একটা অ্যাঙ্গেল বিবরণ দিই, এইটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে কতটা শিরদাঁড়া বেঁকে গেছে। শিরদাঁড়া যদি কব অ্যাঙ্গেল 20-30 ডিগ্রি হয়, তার মানে শিরদাঁড়া খুব কম বেঁকেছে, একে কিন্তু অপারেশন লাগে না। যদি শিরদাঁড়া এমনটাই বেঁকে গেছে যে কব অ্যাঙ্গেল 40-50 হয়ে গেছে, তাহলে তার অপারেশন লাগে। এই ব্রেসিংয়ের প্রশ্নটা আসছে যাদের 20-30 ডিগ্রি কার্ভ থাকে এবং বাচ্চার 12-13 বছর বয়স, তাদের কিন্তু একটা শরীরের মাপের একটা ছাঁচ নিয়ে তার উপর একটা বর্মের মতো তৈরি করা হয়, সেইটাকে পরে থাকতে হয় একটা বেল্টের মতো। সেই ব্রেসটাকে, বর্মটাকে পরে থাকতে হয় 16 থেকে 18 ঘন্টা, পারলে 20 ঘন্টা দিনে, যাতে করে সারাক্ষণ সেই বর্মটা পরে থাকলে তার শিরদাঁড়া কিন্তু সোজা হওয়ার বা অন্তত অবনতিটা রোধ করা সম্ভব। বাইরের দেশে, পাশ্চাত্য দেশে দেখা গেছে 1 থেকে 2%, অর্থাৎ প্রত্যেক 100টি বাচ্চার মধ্যে 1 থেকে 2টি বাচ্চার কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা খুব প্রবল। আমাদের দেশেও আমার মনে হয় এই একই সংখ্যারই হবে, কিন্তু এটা প্রমাণ ভিত্তিক। এটার জন্যই আমরা স্ক্রিনিং প্রোগ্রাম চালু করেছি, যাতে এটা আমাদের দেশে কতটা প্রিভ্যালেন্স, কতটা ইনসিডেন্স, এটা বুঝতে পারি। স্ক্রিনিংয়ের কথা বলছেন, এই স্ক্রিনিংয়ের প্রথম ধাপটা কি? আপনারা কাদের, আপনারা বলতে এই স্পাইন রিসার্চ ফাউন্ডেশন, আপনারা কাদের এই স্ক্রিনিংয়ের আওতায় আনতে চাইছেন এবং কিভাবে এগোচ্ছেন? আমরা প্রত্যেক স্কুলকেই আহ্বান জানাচ্ছি যে আমাদের এই স্কুল স্ক্রিনিং প্রোগ্রামে তারা নিজেদের এগিয়ে আসুন। আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি, ক্লাস 9, 10, 11, 12, এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের পিরিয়ড, মোটামুটি 13, 14, 15, 16 বছর বয়সের ছেলে এবং মেয়ে, তাদের সবাইকে একত্রিত করে আমাদের ডাক্তারের টিম, নার্সের টিম যাচ্ছে। তারা গিয়ে পরীক্ষা করে দেখছে যে এটা স্কোলিওসিস হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি সম্ভাবনা থাকে আমরা কর্তৃপক্ষকে সেটা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাবো সেই কর্তৃপক্ষদের যে সেই বাচ্চাদের আমাদের কাছে এসে পৌঁছক, যাতে করে এক্স রে করিয়ে প্রমাণটাকে, মানে সন্দেহটাকে প্রমাণে পরিণত করা সম্ভব হয়। কারণ এক্স রের মাধ্যমেই এটা প্রমাণ করা সম্ভব যে স্কোলিওসিস আছে না নেই। বাবা মা কি করে বুঝবেন তার সন্তানকে দেখে যে তার সন্তান আক্রান্ত হতে পারেন বা হয়ে রয়েছে? বাবা মার পক্ষে বোঝা তখনই সম্ভব যখন বাবা মার অ্যাওয়ারনেস ততোধিক প্রবল হবে। এই জন্যই আজকে এই প্রোগ্রামটা করা, এবং বাবা মাদের বিভিন্ন স্কোলিওসিস সম্বন্ধে ইন্টারনেটে যা যা বক্তব্য আছে সেগুলো আমরা অবশ্যই বলবো সেটা পড়তে, এবং যাতে করে তারা বুঝতে পারে মূলত একটা কাঁধ উঁচু, একটা দিকের কোমর ঠিকরে বেরিয়ে আসছে, এবং সামনে ঝোঁকালে পিঠের একটা দিক উঁচু, একটা দিক নিচু, ডান দিকটা উঁচু, বাঁ দিকটা নিচু, এই 3টে জিনিস। আবার বলছি, ডান কাঁধ উঁচু, একটা বাচ্চা, বিশেষ করে মেয়ের বাচ্চার যদি ডান দিকের কাঁধ উঁচু থাকে, সামনে ঝোঁকালে তার ডান দিকের যে পিঠের দিকটা, সেই ডান দিকেরটা উঁচু, বাঁ দিকেরটা কম উঁচু, এবং সোজা করে দাঁড়ালে যদি দেখা যায় যে কোমরের একটা দিকে একটু ঠিকরে বেরিয়ে আসছে, তাহলে অবশ্যই সন্দেহ করবেন। তার পরের ধাপটা? পরের ধাপটা হচ্ছে বিশেষজ্ঞর সঙ্গে আলোচনা করা, বিশেষজ্ঞকে দেখানো, কোনো একজন স্পাইনের স্পেশালিস্টের কাছে দেখতে যাওয়া এবং এক্স রে করানো। হোল স্পাইন, স্ট্যান্ডিং, এপি আর ল্যাটারাল, এই এক্স রেটা করলেই বোঝা যায়। এই ধরনের রোগের চিকিৎসা আপনাদের হাত দিয়ে মোটামুটি কতটা ফ্রিকোয়েন্টলি আপনারা পেয়ে থাকেন? পূর্ব ভারতে আমাদের কোঠারি হাসপাতালের ডিপার্টমেন্ট অফ স্পাইন সার্জারি যেখানে আমরা যুক্ত, সেখানে এই অপারেশন প্রচুর করা হয়। পূর্ব ভারতে আমরা সবচেয়ে বেশি করে থাকি, এবং সারা দেশে যে কটি হাসপাতালে স্কোলিওসিস করা হয় তাদের মধ্যে আমাদের হাসপাতাল অন্যতম। আমরা প্রত্যেক বছর অন্তত 50 থেকে 100টা এরকম অপারেশন করে থাকি। আমাদের গত 20 বছরে কিছু না হলেও কয়েক হাজার বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের এই ব্যাপারে অপারেশন করা হয়েছে, এবং এদের সাফল্যের সংখ্যাও খুব বেশি। কিন্তু এটা তো খরচ সাপেক্ষ নাকি? অবশ্যই খরচ সাপেক্ষ, বড় অপারেশন, কিন্তু স্পাইন রিসার্চ ফাউন্ডেশন বহু মানুষকে এই অর্থের দিক থেকে সাহায্য করতে পেরেছে, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, যারা এই অর্থ জোগাড় করতে পারছেন না। স্পাইন রিসার্চ ফাউন্ডেশন তাদের সেই অর্থ সাহায্যে
এসছেন। এবং শুধু যে ডাক্তারবাবুরা একেবারে ফ্রিতে কাজ করে শুধু তাই নয়, হাসপাতালের যে বিল, ওষুধপত্রের বিল, যে রড স্ক্রু দিয়ে সিদ্ধানা সোজা করা হয়, যেটা সিদ্ধানার ভেতরে বসিয়ে দেওয়া হয়, সেইটার বিল, এই সবকটাই কিন্তু স্পাইন রিসার্চ ফাউন্ডেশন এগিয়ে এসছে এই অর্থ জোগাড় করে তাদের সাহায্য করার জন্য। এই অপারেশন করতে ডাক্তারবাবুরা কোনো খরচা নেন না, আমাদের ফিজিওথেরাপিস্ট টেকনিশিয়ান যারা আছে তারা কোনো খরচ নেন না। আমরা যে হাসপাতালে অপারেশন করি সেই হাসপাতালের খরচ, ইমপ্ল্যান্টের খরচ, ওষুধ খরচ বাবদ একটা খরচা লাগে। এবং সেই ক্ষেত্রে আমরা মোটামুটি একটা নিয়ম ধরে চলি যে 75% স্পাইন রিসার্চ ফাউন্ডেশন বহন করে, 25% বাড়ির লোককে দিতে হয়, এরকম একটা নিয়মকানুন আমরা বহন করে চলি। কিন্তু দেখা যায় যে আমাদের দেশের যা অবস্থা তাতে ওই 25%-এর পার্সেন্টেজ অনুযায়ী সংখ্যাটা যেখানে দাঁড়ায় সেটাও দেওয়ার মতো ক্ষমতা আমাদের দেশের প্রান্তিক মানুষদের থাকে না। সেক্ষেত্রে তারা যেটুকুনি দিতে পারে, কেউ 10,000 দেয়, কেউ 15,000 দেয়। স্কোলিওসিসের ব্যাপারে সচেতনতা যাতে জাতীয় স্বাস্থ্য প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হয় তা নিয়েও সরকারের কাছে প্রস্তাব পাঠাচ্ছে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন। ইতিমধ্যেই কলকাতার একাধিক সরকারি এবং বেসরকারি স্কুলে স্পাইন স্ক্রিনিংয়ের আয়োজন করেছে তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রতিনিধি এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।